আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা থার্ড ইয়ারে আছি মেডিকেল এই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের, তারা কিন্তু অনেকটা দ্বিধাদ্বন্দ্বে আছি এখন। না পারছি থার্ড ইয়ারে পড়া ভালো মতো শেষ করতে, না পারছি ফোর্থ ইয়ারে পড়া ভালো মতো ধরতে। এবং মাঝে মধ্যে সবসময় একটা টেনশন কাজ করছে যে কবে কলেজ খুলে, কবে আবার প্রফ হয়ে যায়। এদিকে থার্ড ইয়ার পড়াশোনা তো সব ভুলে খেয়ে বসে আছি। তো এই আমাদের জন্য অ্যাক্সেস মেডিকেল স্কুল নিয়ে এসেছে ব্যতিক্রমী এক আয়োজন। রিভিউ ক্লাসেস অন ফরেনসিক মেডিসিন। আমাদের প্রফের জন্য যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে রিটেন এবং ভাইবার জন্য কিভাবে অল্প সময়ে সেই সব টপিক গুলো কভার করে আমরা ভালো মার্কস পেতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এই রিভিউ ক্লাসগুলোতে। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সাথে রিভিউ ক্লাসগুলো নেওয়ার জন্য যে আপু, আমাদের শ্রদ্ধেয়, আমাদের সিনিয়র এবং সকলের প্রিয় আপু আছেন আমাদের সাথে। নাম হচ্ছে আদ্রিতা মৌরি। আসসালামু সিলেট আলাইকুম ওসমানী। সবাইকে। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু পড়াশোনা করছেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে, সেশন 2016-17 এবং অনার্স পেয়েছেন ফরেনসিক মেডিসিনে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় থেকে এভাবে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের জন্য রিভিউ ক্লাসগুলো নিচ্ছেন। সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা আপু এখান থেকে উপকৃত হবে। আপনার প্রতি তোমাদেরকে আসলে অনেক ধন্যবাদ ধন্যবাদ। জানানো। এক্সিস মেডিকেলকে এত বড় একটা প্ল্যাটফর্মে আসলে বলতে পারাটা অনেক ভাগ্যের বিষয় আমার জন্য, আমি মনে করছি। এই যে এক্সিস মেডিকেল স্কুলকে আমি এর জন্য ধন্যবাদ জানাই। জি আপু। তো অডিয়েন্স, আপনারা যারা হচ্ছে কি আমাদের এই লাইভ সেশনটি দেখছেন, তারা আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে এবং লাইভটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং রিয়াক্ট কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। তো 45 মিনিটসের এই শর্ট এই লাইভ ক্লাসটিতে আমরা হচ্ছে আজকের যে টপিক সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফরেনসিক মেডিসিন, ফরেনসিক থানোটোলজি অ্যান্ড ডেথ। দেরি না করে আমরা শুরু করে দিব আমাদের লাইভ ক্লাসটি। এই লাইভ ক্লাসটিতে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি ইসরা তারা, ঢাকা মেডিকেল কলেজ, তৃতীয় বর্ষ। তো আপু, ইন্ট্রোডাকশন টু ফরেনসিক মেডিসিন, আপু এই টপিকটা আপনি শুরু করেন। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে নিই যে আমি আসলে কোনো এক্সপার্ট কেউ না। তো আমি তোমাদের মতো একজন স্টুডেন্ট, জাস্ট তোমার সেকেন্ড প্রফটা এখনো দাও নাই আর আমি হচ্ছে দিয়ে ফেলছি। তো আমি বেসিক্যালি তোমাদের সাথে আমার অভিজ্ঞতাটাই শেয়ার করব, আমার থার্ড প্রফে সেকেন্ড প্রফের এবং আমার টোটাল থার্ড ইয়ার জার্নির। তো সেই বেসিসে আমি চেষ্টা করবো তোমাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার। আচ্ছা, প্রথমে যদি ইন্ট্রোডাকশনের কথা বলতে যাই, প্রথমে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে সেটা হচ্ছে ডেফিনেশন অফ ফরেনসিক মেডিসিন। এই কোশ্চেনটা মানে পাবা না বলা যায় না, রিটেনে পাবাই বলা যায়, মানে এমন কোনো পরীক্ষা আসে না আসলে, খুবই বেশি এই কোশ্চেনটা পাওয়া যায়। তো ডেফিনেশনটা খুবই ভালো করে প্রথমে পড়ে নিতে হবে। এছাড়া ইন্ট্রোডাকশন থেকে আরো কিছু কোশ্চেন আসে, যেমন হচ্ছে তোমার স্কোপ অফ ফরেনসিক মেডিসিন, তারপর এইমস এন্ড অবজেক্টিভস অফ ফরেনসিক মেডিসিন, ঠিক আছে, তারপরে হচ্ছে গোলস অফ ফরেনসিক মেডিসিন। আসলে বেসিক্যালি কথাগুলো একই, এইমস এন্ড অবজেক্টিভস, গোলস, এই কোশ্চেনটা অনেক ঘন ঘনই পাওয়া যায়। তারপরে একটা আছে যে স্কোপস অফ ফরেনসিক মেডিসিন, বা ভাইভাতে এই কোশ্চেনটা তোমাদেরকে স্যার এমন ভাবে করতে পারে যে তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, তোমার এই ফরেনসিক মেডিসিনটা পড়া জরুরি কেন, কেন তুমি ফরেনসিক মেডিসিনটা পড়বা, ঠিক আছে। তো এই কোশ্চেনটা রিটার্ন ভাবে আসতে পারে যে হোয়াই এ মেডিকেল স্টুডেন্ট শুড লার্ন ফরেনসিক মেডিসিন। তো এই কোশ্চেনটাও হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ইসের থেকে। এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ ফরেনসিক মেডিসিন। ব্রাঞ্চেস বলতে হচ্ছে ফরেনসিক মেডিসিন কি কি ব্রাঞ্চ আছে, মানে আসলে ফরেনসিক মেডিসিন অনেক ব্রাঞ্চ আছে, কিন্তু আমরা মেইন ইম্পর্টেন্ট মানে যেগুলো আমাদের বইতে আছে সেগুলো তো আমাদেরকে অবশ্যই লিখতে হবে। তো ব্রাঞ্চ পড়ার সাথে সাথে আমাদেরকে হচ্ছে ব্রাঞ্চের মিনিং গুলো জানতে হবে, কারণ ভাইভাতে মিনিং গুলো ধরতে পারে। যেমন ধরো ফরেনসিক ব্যালিস্টিক্স, তো এক্ষেত্রে ব্যালিস্টিক্স মানে কি, ফায়ার আর্ম অ্যান্ড অ্যামনিশন, দ্য ব্রাঞ্চ অফ ফরেনসিক মেডিসিন উইচ ডিলস উইথ ফায়ার আর্ম অ্যান্ড অ্যামনিশন। তো এইভাবে হচ্ছে ফরেনসিক মেডিসিনের ব্রাঞ্চ গুলো এবং তাদের মিনিং গুলো আমাদেরকে জানতে হবে। এই হচ্ছে মানে ইন্ট্রোডাকশন থেকে মেনলি এগুলোই আসে, ইন্ট্রোডাকশন থেকে খুব বেশি ধরা হয় না, তবে মেনলি এখানে ফরেনসিক মেডিসিনের ডেফিনেশনটা খুব ভালোভাবে জানতে হবে, কারণ খুব বেশি সম্ভাবনা যে হয়তো বা আমাদের ভাইবাটা ফরেনসিক মেডিসিনের ডেফিনেশন দিয়েই শুরু হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি আমরা ডেফিনেশনটা খুব ভালো করে বলতে পারি, তো আমাদের ইমপ্রেশনটা এখানেই তৈরি হয়ে যাচ্ছে। এজন্য এই ডেফিনেশনটা অনেক ভালো করে পড়তে হবে, আর এই যে অ্যাসোসিয়েট কোশ্চেন গুলো এগুলো পড়তে হবে। জি আপু, অসংখ্য ধন্যবাদ। আপু খুব সুন্দর করে হচ্ছে আমাদের যে রিটেনের জন্য যে প্রশ্নগুলো এবং ভাইবার জন্য হচ্ছে যেভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে সেগুলো আপু বলে দিয়েছেন খুব সুন্দর করে।
জি আপু, এই ব্রাঞ্চেস অফ ফরেনসিক মেডিসিন যে আছে আপু, এই ব্রাঞ্চ গুলার আপু এই কোশ্চেনটার আনসারটা কিভাবে লিখবো পরীক্ষায়, এগুলো যদি আপু একটু বলেন আচ্ছা, ব্রাঞ্চ গুলো জাস্ট সম্পর্কে। মানে ব্রাঞ্চের নাম লিখবা, সাথে হচ্ছে তুমি মানে জাস্ট মেনিটা, যেমন ধরো যে বললাম ফরেনসিক ব্যালিস্টিক্স, তারপর ক্রিমিনোলজি, ফরেনসিক অডন্টোলজি, ফরেনসিক এন্টোমোলজি, এভাবে হচ্ছে নামটা লিখবা। পাশে এক লাইনে জাস্ট মানে এই ব্রাঞ্চটা কি মিনিং করছে, ঠিক আছে? যেমন ফরেনসিক ক্রিমিনোলজি, দ্য ব্রাঞ্চ অফ ফরেনসিক মেডিসিন হুইচ ডিলস উইথ ক্রাইম এন্ড ক্রিমিনোলজি, ক্রিমিনালস, ঠিক আছে? এভাবে জাস্ট এক লাইনে তুমি হচ্ছে কথাটা লিখে দিবা। এই লিখতে হলে এভাবে লিখতে হবে। আর অবশ্যই দেখবা যে কত মার্কসের কোশ্চেন, ঠিক আছে? যদি এটা ধরো মাত্র 1 মার্কের কোশ্চেন যদি হয়, সেক্ষেত্রে তো আমাদের মানে পুরো এত কিছু লেখার দরকার নেই, তাই না? সেজন্য সবসময় লেখার সময় পাশে দেখে নিবা যে কোন কোশ্চেনের মার্ক কত। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু লিখে ফেলতেছি, কিন্তু আসলে কোশ্চেনটা মার্ক আছে মাত্র 1। তো সেই ক্ষেত্রে তো এটা টাইম ওয়েস্ট ছাড়া কিছু না, কারণ আমাদের প্রচুর লিখতে হয়। ফরেনসিক মেডিসিনে এক একটা কোশ্চেনের মধ্যে লেট জোড়াতে জোড়াতে অনেক কোশ্চেন চলে আসে। এ কারণে আমরা চেষ্টা করব যে লেখার আগে ওই কোশ্চেনটা মার্ক কত সেটা দেখে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। যদি শুধু 1 মার্কের হয় তাহলে সেক্ষেত্রে শুধু নামগুলো লিখে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু যদি 2 মার্ক বা 3 মার্কের হয় তখন আমরা ওই মিনিংটা পাশাপাশি লিখে দেওয়ার চেষ্টা করবো। জি আপু। আচ্ছা আপু, ফরেনসিক মেডিসিন ব্রাঞ্চ গুলোর মধ্যে যে ফরেনসিক এন্টোমোলজি, আপু এটা যদি একটু আমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিতেন, আচ্ছা, এটা একটু মানে ফরেনসিক আমার নিজের একটু এন্টোমোলজি বুঝতে হচ্ছে অসুবিধা হয়। যেটা মানে আর্থ্রোপড। এন্টোমোলজি তো আমরা কমিউনিটি মেডিসিনও পড়ছি, মানে ফরেনসিক মেডিসিনের যে ব্রাঞ্চটা আর্থ্রোপড নিয়ে কাজ করে। মানে কি, ধরো একটা ডেড বডি মারা মানে পুট্রিফিকেশন হচ্ছে, ঠিক আছে? এটা আমরা পরবর্তীতে পড়বো। তো ডেড বডি তো আমরা জানি যে ম্যাগট, বিভিন্ন ধরনের ম্যাগট হচ্ছে ডেড বডিতে পরবর্তীতে ওখানে পাওয়া যায়। তো কোন স্টেজে কোন একটা ডেড বডির কত সময় পরে কোন লার্ভার স্টেজ পাওয়া যাচ্ছে কোন একটা আর্থ্রোপডে, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে যে ফরেনসিক মেডিসিনের যে ব্রাঞ্চটা কাজ করে সেটাই হচ্ছে তোমার এন্টোমোলজি, ফরেনসিক এন্টোমোলজি। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন আসে এরকম যে ইম্পর্টেন্স অফ ফরেনসিক ওডোন্টোলজি, অথবা এটাকে অনেকভাবে দেখেছি ঘুরে আসে যে ইম্পর্টেন্স অফ টিথ অন ফরেনসিক মেডিসিন। এটা তো আপু আবার তোমার এইখানে আনসারটা কিভাবে আইডেন্টিফিকেশনেও আছে। লিখবো? আচ্ছা, এটার জি মেইন জি আপু। আনসারটা হচ্ছে তোমার প্রথমত আসে যে ইনজুরির ক্ষেত্রে যদি আমরা জানি যে কাউকে যদি ধরো মেরে দাঁত ফেলে দেওয়া হয় বা লস অফ টুথ, মানে কি গ্রিভাস হার্ট ইন্ডিকেট করে, ঠিক আছে? প্রথমত এটা। এরপর হচ্ছে আইডেন্টিফিকেশনে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আমরা জানি যে দাঁতটা কিন্তু সহজে ডিকম্পোজিশন হয় না। আমরা যখন অ্যানাটমি পড়ছি আমরা দেখছি যে অনেকের ম্যান্ডিবলে কিন্তু দাঁতগুলো পাওয়া যাচ্ছে বোনসের মধ্যে, তার মানে এটা সহজে ডিকম্পোজ হচ্ছে না। তো ধরো একটা এরকম ডেড বডি পাওয়া গেল যা আইডেন্টিফিকেশনের কিছু নেই, কিন্তু টিপ গুলো দিয়ে সেক্ষেত্রে কিন্তু আমরা এজ, তারপরে হচ্ছে তোমার ব্লাড গ্রুপ বা বিভিন্ন ভাবে আমরা আইডেন্টিফিকেশন ইউজ করতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে কোনো ইসে ধরো বাইট মার্ক থেকে আমরা ইনজুরির ক্ষেত্রে ইয়ে পাইতে পারি। তারপরে ধরো পয়জনিং এর ক্ষেত্রে যেমন হেভি মেটাল পয়জনিং এ তোমার টিথে কিন্তু ডিপোজিশন পাওয়া যায়, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ড। তারপর হচ্ছে ধরো এসিড পয়জনিং এর ক্ষেত্রে টিথের কালার চেঞ্জ হচ্ছে। এভাবে টিথ হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন এবং ক্রাইমের প্যাটার্ন ইন্ডিকেট করতে সাহায্য করে। জি আপু, ধন্যবাদ। আপু, এখানে যে বিভিন্ন সংজ্ঞাগুলো যে আসে আমাদের পরীক্ষায়, এ নাম্বার প্রশ্নেও আসে বা ভাইভাতে যে সংজ্ঞাগুলো ধরে, যেমন ফার্স্টে অনেক মানে আমরা যেটা দেখেছি, আমিও ভাইভাতে ফেস করেছি যে প্রথমে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ফরেনসিক মেডিসিন। তো তারপরে হচ্ছে এই যে এখানে আরো কিছু সংজ্ঞা আছে, মেডিকেল এটিকুয়েট নিয়ে, মেডিকেল জুরিসপ্রুডেন্স, এরকম অনেক সংজ্ঞা আছে। তো সংজ্ঞাগুলোকে আমরা হচ্ছে কি হুবহু আপু যে মানে যেভাবে বই লেখা আছে সেভাবে বলতে হবে, নাকি এখানে মানে নিজের মতো করে যদি কিছু বলি সেক্ষেত্রে কি কোনো আচ্ছা, অসুবিধা হবে এক্ষেত্রে কিনা সমস্যা বা? হচ্ছে না, অসুবিধা না, তোমাকে অবশ্যই ফেল দিবে না, কিন্তু সঠিকটা বলতে হবে। মেইন কথা প্রথমে হচ্ছে আমরা ডিফিনিশনটা বলার চেষ্টা করব বই থেকে বা আমাদের স্যাররা যেখান থেকে পড়াচ্ছেন। তো এটা আমাদের হচ্ছে ভাইবার ইমপ্রেশন তৈরিটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি প্রথমে ডেফিনেশনটা সুন্দর করে বলতে পারো, স্যারদের অলরেডি তোমার প্রতি একটা ভালো কনফিডেন্স চলে আসবে যে না, স্টুডেন্টটা আসলে পড়াশোনা করে আসছে। তো জন্য আমরা চেষ্টা করবো যে মানে বলার যতটা পাওয়া যায়। আর একটা হচ্ছে আমরা ডেফিনেশনটা পড়ার সময় বুঝে পড়ার চেষ্টা করবো। অনেকে আমরা আছে যে মানে মানে গড়ে মুখস্থ করা যায়, পরে ভাইবার টেবিলে আসলে গুলাই ফেলি। তো সেক্ষেত্রে চেষ্টা করবো বুঝে পড়ার, আর যতটা পারা যায় চেষ্টা করা, না হলে অন্তত সুন্দর করে যাতে আমরা বলে আসতে পারি, ঠিক আছে? বুঝে মানে ভাইবার টেবিলে বলতে পারি। মানে ডেফিনেশন বলার সময় অনেক বেশি ইয়ে করা মানে বলতে পারছি না, বেঁধে বেঁধে যাচ্ছে, এটা একটা মানে খারাপ ইমপ্রেশন তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। যে জন্য চেষ্টা করবো যে যতটুকু পারি বুঝায় সুন্দর করে বলে আসা। একদম হুবহু বইয়ের মতো হতে হবে বা ফেল দিবে এমন না, তবে ভুল বললে কিন্তু অবশ্যই একটা সমস্যা। এর জন্য আমরা চেষ্টা করবো ডেফিনেশনটা পড়ার সময় বুঝে বুঝে পড়তে। আচ্ছা আপু। আচ্ছা আপু, আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু এমসিকিউ এখানে দেখা যায় যে হিস্ট্রি নিয়ে চলে আসে, যেমন হ্যাঁ, হচ্ছে কি প্রথম অটোপসি কবে করা হয়েছিল, প্রথম কোন বইটা পাবলিশ হয়েছিল। তো আপু, এই হিস্ট্রি গুলা হচ্ছে আমাদের কোনগুলা বেশি ইম্পর্টেন্ট বা মনে রাখতে হবে, এগুলা যদি আপু একটু বলেন। আচ্ছা, হিস্ট্রি থেকে আসলে রিটেন এমসিকিউ তে পাওয়া যায়, ভাইবা দুই একটা ধরতে পারে। যেমন হচ্ছে তোমার ফরেনসিক মেডিসিনের জনক কি? ঠিক আছে, ফাদার অফ ফরেনসিক মেডিসিন।
তারপর হচ্ছে ফার্স্ট বই মানে কোনটা ছিল ফরেনসিক মেডিসিনে, এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট কথা সবকিছু পড়ে রাখার দরকার নাই। আর সব সালও আসলে মনে রাখা যায় না। এই দুই একটা ইম্পর্টেন্ট যেগুলো, যেমন ফাদার অফ ফরেনসিক মেডিসিন, ফাদার অফ ফরেনসিক টক্সিকোলজি, ঠিক আছে, তারপর ফার্স্ট বুক অন ফরেনসিক মেডিসিন, এরকম কয়েকটা ইম্পর্টেন্ট তোমরা দেখে রাখতে পারো। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তো দেখবাই কোনগুলো বেশি বেশি আসে, তাহলে হচ্ছে তোমরা একটা ধারণা পেয়ে যাবে ইন্ট্রোডাকশন থেকে। ইন্ট্রোডাকশন থেকে আসলে অত বেশি খুব একটা ধরে না, জাস্ট এমসিকিউ আর ভাইবার জন্য আমাদের একটু পড়ে রাখতে হবে। জি আপু, ধন্যবাদ আপু। আহ, আচ্ছা আপু, এখানে তারপর এটার সাথে আরো প্রশ্ন আসে যে মেডিকেল জুরিসপ্রুডেন্স নিয়ে। তো আপু এই টপিকটা একটু যদি আমাদের বুঝিয়ে দিতেন। মেডিকেল জুরিসপ্রুডেন্স বেসিক্যালি এটা হচ্ছে, মানে যদি আমরা সহজ ভাষায় বলতে চাই, এটা আইনের একটা অংশ, ঠিক আছে। এটা হচ্ছে যেটা ডিল করে লিগাল রেসপন্সিবিলিটিস অফ ফিজিশিয়ানসদের লিগাল রেসপন্সিবিলিটিস নিয়ে কাজ করে, যেটা কোন কোন ক্ষেত্রে, যেমন হচ্ছে ডক্টর ডক্টর রিলেশনশিপ, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, ঠিক আছে, এইসব ক্ষেত্রে মানে লিগাল রেসপন্সিবিলিটিস নিয়ে কাজ করে। এটা আইনের যে পার্টটা ফিজিশিয়ানদের নিয়ে কাজ করে, সহজ কথা হচ্ছে এটা। আইনের যে অংশটা ফিজিশিয়ানদের নিয়ে কাজ করে সেটাই হচ্ছে আমাদের মেডিকেল জুরিসপ্রুডেন্স। যেমন কোন কোন ক্ষেত্রে মেডিকেল নেগলিজেন্স কেসে, যেমন প্রায় আমরা পেপার পড়ি যে অবহেলায়, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, ঠিক আছে, তারপরে হচ্ছে মানে মেল প্র্যাকসিস, এই টাইপের ক্ষেত্রে যে আইনগুলো কার্যকর হয় সেটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। আচ্ছা আপু, তারপর মেডিকেল জুরিসপ্রুডেন্সের আর সাথে আরেকটা প্রশ্ন চলে আসে যে ফরেনসিক মেডিসিন আর মেডিকেল জুরিসপ্রুডেন্সের পার্থক্যটা কি, ডিফারেন্সটা? এটা আপু মানে প্রফে অনেকবার আচ্ছা, এসেছে, ইভেন হচ্ছে এটা ভাইভাতেও ধরে ভাইবাতেও আপু। জিজ্ঞেস করে, হ্যাঁ, হ্যাঁ। এটা আপুর আনসারটা একটু যদি বলেন। আচ্ছা, প্রথমে যেটা বললাম বেসিক ডিফারেন্সটা হচ্ছে ফরেনসিক মেডিসিনটা কি, এটা মেডিসিনের পার্ট। এটা মেডিসিনের যে পার্টটা কি নিয়ে কাজ করে, আমাদের হচ্ছে লিগাল রেসপন্সিবিলিটি, মানে মানে আইনের মানে ক্রিমিনাল ইনভেস্টিগেশনে যেটা এইড করে, সেটা হচ্ছে ফরেনসিক মেডিসিন। তার মানে ফরেনসিক মেডিসিনটা হচ্ছে মেডিসিনের পার্ট। আর মেডিকেল জুরিসপ্রুডেন্স যেটা, সেটা হচ্ছে আইনের অংশ, আইনের যে অংশটা ফিজিশিয়ানদের নিয়ে কাজ করে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আচ্ছা, এরপর আমরা বলতে পারি যে কোনটা কোন ক্ষেত্রে ইউজ হয়। ফরেনসিক মেডিসিন যে কোনো ক্ষেত্রে ইউজ করতে হতে পারে, যেমন ক্রাইম এন্ড ক্রিমিনালস নিয়ে যে কোনো ক্ষেত্রে, যে কোনো পিপুলের ক্ষেত্রে যদি সে ক্রাইম করে থাকে বা সে ভিকটিম হয়ে থাকে, তাহলে সেটা যে কোনো পার্সনের ক্ষেত্রে এটা প্রয়োগ হতে পারে। কিন্তু মেডিকেল জুরিসপ্রুডেন্সটা অনলি ফিজিশিয়ানদের নিয়ে কাজ করে, ঠিক আছে। আর একটা যেটা বললাম যে ফরেনসিক মেডিসিনটা আসলে মেডিকেল ব্রাঞ্চ আর মেডিকেলের, আর জুরিসপ্রুডেন্সটা মেইনলি আইনের অংশ। এটা হচ্ছে আমাদের মানে ফিজিশিয়ানদের নিয়ে, মেডিকেল পার্সনদের নিয়ে কাজ করে। এই কিন্তু হচ্ছে বেসিক ডিফারেন্স। তারপর আমরা বলতে পারি যে ফরেনসিক মেডিসিনে অনেক সাব ডিভিশন আমরা পড়েছি, কিন্তু মেডিকেল জুরিসপ্রুডেন্স তো একটা নির্দিষ্ট অংশকে নিয়ে কাজ করে, এটা ওরকম সাব ডিভিশন পাওয়া যায় না এগুলো। জি আপু, ধন্যবাদ। তাহলে আপু এই প্রশ্নটা যদি আসে আমাদের রিটেনের জন্য, তখন আমরা হচ্ছে আপু এভাবে ছক করে হচ্ছে পার্থক্য করে যদি লিখি। ছক করে দিলে সবচেয়ে সুন্দর হয়, কারণ তাহলে স্যাররা সহজে ধরতে সুবিধা হবে। তুমি চেষ্টা করবো ছক করে বেসিক কথাগুলো লিখে দিতে। জি আপু, ঠিক আছে আপু, ধন্যবাদ আপু। আর আপু আরেকটা প্রিভিয়াস আরেকটা আপু, আপনি যে প্রশ্ন বলেছিলেন যে স্কোপস অফ ফরেনসিক মেডিসিন, এটা হচ্ছে ভাইবা তো ধরে যে তুমি কেন ফরেনসিক মেডিসিন পড়ছো। তো আপু হ্যাঁ, এটার হচ্ছে আনসারে কি বলবো, একটু যদি আবার একটু আচ্ছা, বলেন। প্রথমে বলতে হবে যে ফরেনসিক মেডিসিনটা আমাদেরকে সাহায্য করে কি জানতে, যে আমাদের রেসপন্সিবিলিটিস, আমাদের ডিউটিস, আমাদের প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট যেটা, এটা আমরা শুধুমাত্র ফরেনসিক মেডিসিন করে জানতে পারি, যেটা কিন্তু আমরা অন্যান্য সাবজেক্টে অতভাবে করতে পারি না, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সেফগার্ড হিসেবে কাজ করে, ধরো ডাক্তারদেরকে প্রায় বিভিন্নভাবে ফাঁসায় দিতে চেষ্টা করা হয়, সেক্ষেত্রে ফরেনসিক মেডিসিন আমাদেরকে সেফগার্ড হিসেবে কাজ করে। কোন ক্ষেত্রে আমাদেরকে মানে সুবিধা পাচ্ছি, আমরা প্রিভিলেজেস পাচ্ছি, সেগুলো আমরা ফরেনসিক মেডিসিন করে জানতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে মানে কোন একটা মানে গিভিং অপিনিয়ন ইন দা কোর্ট, ঠিক আছে। একজন ডাক্তার যদি কোন একজন ক্রিমিনালকে বা কোন একজন ভিকটিমকে রিসিভ করেন, সেক্ষেত্রে কিন্তু তাকে হচ্ছে কোর্টে যেতে হয়, তাকে সাক্ষ্য দিতে হয়। তো সেক্ষেত্রে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব, কি করতে পারবো, এগুলো কিন্তু আমরা ফরেনসিক মেডিসিন পড়ে জানতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের এজন্য ফরেনসিক মেডিসিন জানা প্রয়োজন। জি আপু, ধন্যবাদ আপু। আপু তাহলে এই ইন্ট্রোডাকশন টু ফরেনসিক মেডিসিনে কি আর কোনো ইম্পর্টেন্ট কিছু রিটেনের জন্য পড়ার দরকার আছে, নাকি আপু আপনি যেগুলো বলেন সেগুলো এগুলো করলে বলছে আমাদের? আপাতত হচ্ছে এগুলো পড়লে হয়। আসলে আমাদের যে বইটা, আমাদের এসেনশিয়ালস অফ ফরেনসিক মেডিসিন টক্সিকোলজি, তো অনেক ভাস্ট, তাই না? তো এত কিছু কিছু তো আসলে মানে পড়াটা অনেক তবু যেগুলো বলছে এগুলো তো অবশ্যই বেশি বেশি করে পড়তে হবে। প্লাস আমাদের যে মেইন বইটা, এটা আমরা চেষ্টা করবো পড়ার, যদি কিছু আসে তাহলে অবশ্যই আমরা সেখান থেকে পেয়ে যাবো। জি আপু। আর আপু এখান থেকে যে এমসিকিউ গুলো যে আসে আপু, এমসিকিউ গুলোর জন্য আপু মানে কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত? মানে জাস্ট প্রিভিয়াস বছর গুলা কি সলভ করলেই হয়ে যাবে, নাকি আপু আরো অন্যভাবে অবশ্যই করা উচিত? প্রিভিয়াস গুলো তো সলভ করতেই হবে। তাছাড়া আমাদের রিটেন, তো রিটেনের কোশ্চেন বেশিরভাগই দেখা যায় যে আমরা রিটেনের জন্য যা পড়তেছি বা ভাইবার জন্য যা পড়ি সেখান থেকেই কিন্তু আমরা পেয়ে যাই।
তাছাড়া এর জন্য যে হচ্ছে আমাদের মেইন বইটা তো আছেই, ওইটা তো পড়তে হবে। মেইনলি প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করলে আমরা অনেকটা ধারণা পেয়ে যাবো যে আসলে কি পড়তে হবে না পড়তে হবে। প্রথমেই আমাদের কাজ হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করা, তারপরে আমরা সেই অনুযায়ী প্রসিড করবো। জি আপু, ধন্যবাদ আপু। তাহলে আমাদের ইন্ট্রোডাকশন টু ফরেনসিক মেডিসিন, আপু এই টপিকটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কি কি আছে, কিভাবে পড়তে হবে, এবং যে যে কোশ্চেন গুলো হচ্ছে ছিল সেগুলো হচ্ছে আপু সুন্দর করে আনসার দিবেন। এবং আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই লাইভটা তো আপনারা পরবর্তীতেও দেখবেন, এবং হচ্ছে যারা আপনারা হচ্ছে লাইভটা দেখবেন তারা সবাই হচ্ছে আপুর এই সেশনটি থেকে অনেক অনেক উপকৃত হবেন। এবং যারা হচ্ছে দেখছেন আমাদের সাথে লাইভটি এখন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং বন্ধুদের মেনশন করতে ভুলবেন না, এবং তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের সেশনের পরবর্তী টপিকে, ফরেনসিক থানাটোলজি। জি আপু, এটা নিয়ে যদি এখন শুরু করেন কিছু। আচ্ছা, ফরেনসিক থানাটোলজিটা কি প্রথমে জানতে হবে। ফরেনসিক থানাটোলজি হচ্ছে ফরেনসিক মেডিসিনের যে ব্রাঞ্চটা ডেথ নিয়ে কাজ করে, ঠিক আছে? মানে ডিফারেন্ট টাইপস অফ ডেথ, দ্য চেঞ্জেস দ্যাট অকার্স আফটার ডেথ, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করে এবং দে আর মেডিকো লিগাল ইম্পর্টেন্স। তো ফরেনসিক মেডিসিনের যে ব্রাঞ্চটা এগুলো নিয়ে কাজ করে সেটা হচ্ছে আমাদের ফরেনসিক থানাটোলজি। আচ্ছা, ফরেনসিক থানাটোলজিতে এখন কি কি পড়তে হবে? প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বিশপস ট্রাইপড অফ লাইফ। এটা হচ্ছে মানে কি বোঝায়, মানে যে তিনটা আমাদের লাইফের যে তিনটা ইন্টার রিলেটেড ভাইটাল ফাংশন, আমাদের নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম, এই তিনটা সিস্টেমকে হচ্ছে বলা হয় বিশপ ট্রাইপডস অফ লাইফ। কারণ এদের ইন্টারলিঙ্কড যে পারফরমেন্স ছাড়া আসলে আমাদের লাইফটা মেনটেন হয় না। যখনই মানে যে কোনো একটা সমস্যা হলে দেখা যায় যে অন্যগুলো আস্তে আস্তে সমস্যা হয়ে যাচ্ছে। এ কারণে বলা হয় যে এই তিনটাকে বলা হয় বিশপ ট্রাইপড অফ লাইফ। তো এরপরে চলে আসে যে ডেথ কাকে বলে। ডেথ যখন জিজ্ঞেস করা হবে তখন মানলি এইটাই বলতে হবে যে পার্মানেন্ট এন্ড ইরিভার্সিবল সিজেশন অফ রেসপিরেশন, সার্কুলেশন, নার্ভাস ফাংশন যখন হবে সেটাই হচ্ছে ডেথ, ঠিক আছে? এই তিনটা ফাংশনের মানে বন্ধ হয়ে যাওয়াটাকেই ডেথ বলা হয়। এরপরে আমাদের কোশ্চেন আসবে যে মোড অফ ডেথ। হ্যাঁ, ডেথটা কিভাবে, মানে তিনটা মোড আছে, কিভাবে ডেথ প্রসেসটা ইনিশিয়েট হয় সেটা হচ্ছে মোড অফ ডেথ। মোড অফ ডেথ যদি বলা হয় তখন তিনটা মোড আসে, সেটা হচ্ছে কোমা, তারপর হচ্ছে অ্যাসফিক্সিয়া এন্ড সিনকোপ। তো এখন এই তিনটা যেটা বললাম, এই তিনটা আসলে বলতে কি বোঝাচ্ছে? এই তিনটা হলো তোমার ওই যে আমরা বিশপস টাইপড অফ লাইফ বললাম, এই যে নার্ভাস সিস্টেম, রেসপিরেশন, সার্কুলেশন। তো এই যখন নার্ভাস সিস্টেমটা ফেলিওর হবে, ফেলিওর অফ নার্ভাস সিস্টেমটাকে বলা হচ্ছে কোমা, ফেলিওর অফ রেসপিরেটরি সিস্টেম এটাকে বলা হচ্ছে তোমার অ্যাসফিক্সিয়া, এন্ড ফেলিওর অফ সার্কুলেটরি সিস্টেমটাকে বলা হচ্ছে সিনকোপ। তো এখান থেকে শুরু এভাবে হচ্ছে এই তিনটা যখন মানে যে কোনো একটা ফাংশন সিজেশন হওয়া শুরু হলেই আমাদের ডেথ প্রসেসটা ইনিশিয়েট হয়ে যায়, এ কারণে এটাকে বলা হয় মোড অফ ডেথ। এরপরে চলে আসে তোমার ক্লাসিফাই ডেথ। ডেথটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করব? ডেথটাকে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি। প্রথমে যেটা বলতে পারি আসলে এখন করেন, এটা অনেক মানে অনেক ওল্ড ওয়ে অফ ক্লাসিফিকেশন হচ্ছে গর্ডনস ক্লাসিফিকেশন। এখানে মানে কিভাবে করা হয়, টিস্যু অ্যানক্সিয়া দিয়ে ক্লাসিফিকেশনটা করা হয়। মানে অ্যানক্সিয়া মানে তো আমরা জানি ল্যাক অফ অক্সিজেন। তো এখানে চার ভাগে ডেথটাকে ক্লাসিফাই করা হয়: অ্যানক্সিক অ্যানক্সিয়া, তারপর হচ্ছে অ্যানিমিক অ্যানক্সিয়া, স্ট্যাগনেন্ট অ্যানক্সিয়া, হিস্টোটক্সিক অ্যানক্সিয়া। আর তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের মেডিকো লিগালি ক্লাসিফিকেশন ডেথটাকে, সেটা হচ্ছে সুইসাইডাল, হোমিসাইডাল এন্ড অ্যাক্সিডেন্টাল। সেটা আমরা জানি যে কেউ যদি নিজে নিজে মারা যায় সেটা হচ্ছে সুইসাইডাল, হোমিসাইডাল হচ্ছে কাউকে হত্যা করে ফেলা, অ্যাক্সিডেন্টালটা হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা আসে হচ্ছে সোমাটিক ডেথ এন্ড মলিকুলার ডেথ। জি আপু, জি আপু, ধন্যবাদ আপু। আপু এখানে হচ্ছে একটা প্রশ্ন, এটা হচ্ছে রিটেনেও আসে এবং ভাইভাতে জিজ্ঞেস করে যে সোমাটিক আর মলিকুলার ডেথের মধ্যে পার্থক্য কি, বা সোমাটিকের হচ্ছে আরো নাম আছে, এটাকে হচ্ছে বলা হয় যে সেলুলার বলা হয়, আর অনেকগুলো নাম আছে। তবে এইগুলো একটু ক্লিয়ার যদি করে দেন আমাদের। আচ্ছা, সোমাটিক ডেথ আর মলিকুলার ডেথের পার্থক্য। সোমাটিক ডেথটা হচ্ছে তোমার প্রথমত মানে ওই যে আমি বললাম তিনটা বিশপস টাইপড অফ লাইফ। তো যখনই আমাদের নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমটা ফেল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সোমাটিক ডেথ। ঠিক আছে, তখন আমাদের ইন্ডিভিজুয়াল সেলগুলো তখন অ্যালাইভ, কিন্তু জাস্ট ভাইটাল ফাংশনটা কেবল বন্ধ হয়ে গিয়েছে, এটা হচ্ছে সোমাটিক ডেথ। তো মলিকুলার ডেথ যেটা, সেটা হচ্ছে মানে ইন্ডিভিজুয়াল সেলগুলো যখন ডেথ হওয়া শুরু করবে সেটা হচ্ছে মলিকুলার ডেথ। কারণ আমরা যখন মানে কেউ যখন মারা যাচ্ছে তখন তো আমরা জানি যে এটিপির সাহায্যে আসলে মেইন সেলুলার ফাংশন গুলো চলে। তো কিছু কিছু এটিপি তো তখনও থেকে যায়, ওই এটিপি গুলো যতক্ষণ ইউটিলাইজ হচ্ছে ততক্ষণ আমাদের মলিকুলার ডেথটা হচ্ছে না। যখন ইন্ডিভিজুয়াল সেলের এটিপি গুলো নিঃশেষ হয়ে যাবে
তখনই মলিকুলার ডেথটা শুরু হবে। তো ওই ইন্ডিভিজুয়াল সেল ডেথ শুরু হওয়ার আগ পর্যন্ত সময়টা মানে ভাইটাল ফাংশন গুলো বন্ধ হয়ে যাওয়ার পর এই সময়টাই হচ্ছে সোমাটিক ডেথ। আর মলিকুলার ডেথটা শুরু হয়ে যাবে যখন ইন্ডিভিজুয়াল সেলগুলো ডেথ হয়ে যাওয়া শুরু হবে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স আমাদের সোমাটিক ডেথ এবং মলিকুলার ডেথের মধ্যে। আচ্ছা, এখন যদি এটা এখান থেকে কোশ্চেন আসে যে ডিফারেন্স বিটুইন সোমাটিক ডেথ এন্ড মলিকুলার ডেথ, তো বেসিক পার্থক্য তো ওইটাই যে প্রথমে সোমাটিক ডেথটা হচ্ছে, দেন আমাদের মলিকুলার ডেথটা হচ্ছে। সোমাটিক ডেথের ক্ষেত্রে ভাইটাল ফাংশন গুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়াল ডেথ গুলো সেলগুলো তখনও অ্যালাইভ। মলিকুলার ডেথের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সেলগুলো তখন ডেথ হয়ে যাচ্ছে। আর মেইন আরেকটা ইম্পর্টেন্ট যেটা পার্থক্য, যে সোমাটিক ডেথের ক্ষেত্রে আমাদের যে ট্রান্সপ্লান্টেশন প্রসেসে আমরা পারপোজের ক্ষেত্রে বিভিন্ন ডেড বডির থেকে বিভিন্ন অর্গান আমরা অন্য বডিতে ট্রান্সফার করি। তো এই পারপোজে সোমাটিক ডেথ চলাকালীন সময় এটা করতে হবে। মলিকুলার ডেথ শুরু হয়ে গেলে তখন হচ্ছে আর এটা মানে তখন আর করা যাবে না, তখন রিজেক্ট করবে। এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে সোমাটিক ডেথের ক্ষেত্রে যদি আমরা ইয়ে দিই মানে ইলেকট্রিক্যাল স্টিমুলাই দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মাসেল গুলো রেসপন্স করবে তখনও, কারণ তখন আমাদের মাসেল গুলো অ্যালাইভ আছে। কিন্তু মলিকুলার ডেথ হয়ে গেলে তখন কিন্তু আর রেসপন্স করবে না। এভাবে সোমাটিক ডেথ এন্ড মলিকুলার ডেথের মধ্যে ডিফারেন্স গুলো করা হয়। জি আপু। আপু এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন এসেছিল আমাদের ডিউর প্রফে। এটা ছিল যে ইন সোমাটিক ডেথ ওয়ান ফাইন্ডস, আমি আপনাকে অপশনগুলো বলছি, একটু যদি মানে কোনগুলো ট্রু ওগুলো যদি আপনি একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এ হচ্ছে constituent cells of the body still remain alive. বি হচ্ছে muscles don't respond to electric stimuli. সি হচ্ছে pupil may still show the characteristic changes with atropine and serine. D. Generalized putrefaction of the body. E হচ্ছে transplantation is not possible. আচ্ছা, আপু এখানে কোনগুলো ট্রু হবে এগুলো একটু বুঝি। আচ্ছা, আমি বলছি। প্রথমে যেটা বলছে যে কনস্টিটিউয়েন্ট সেলস অফ দ্য বডি স্টিল রিমেন্স অ্যালাইভ, আমি তখনই বললাম এটা হবে ট্রু। কেননা তখনও আমাদের ইন্ডিভিজুয়াল সেলগুলোতে এটিপি তখনও শেষ হয়ে যায়নি, তো ওই এটিপি গুলো দিয়ে তখন ইন্ডিভিজুয়াল সেলগুলো অ্যালাইভ থাকছে। এজন্য সোমাটিক ডেথের ক্ষেত্রে হচ্ছে কনস্টিটিউয়েন্ট সেলগুলো আমরা তখন অ্যালাইভ পাবো। সেকেন্ড হচ্ছে মাসেলস ডোন্ট রেসপন্ড টু ইলেকট্রিক স্টিমুলাই, এটা ফলস, কারণ ওই সময় যেহেতু ইন্ডিভিজুয়াল সেলগুলো অ্যালাইভ থাকছে তখন আমরা ইলেকট্রিক স্টিমুলাই দিলে সেলগুলোকে আমরা অ্যালাইভ পাচ্ছি। এরপরে বলছে পিউপিল মে স্টিল শো দ্য ক্যারেক্টারিস্টিক চেঞ্জেস উইথ অ্যাট্রোপিন এন্ড স্টিরিন, তখনও পর্যন্ত পিউপিলের চেঞ্জ পাওয়া যেতে পারে কারণ তখনও ইন্ডিভিজুয়াল সেলগুলো অ্যালাইভ আছে, এর জন্য এটা ট্রু। জেনারেলাইজড পুট্রিফিকেশন অফ দ্য বডি মানে পচন তো তখন শুরু হওয়ার কথাই না, কারণ তখনও মলিকুলার ডেথটা হয়নি, সে কারণে এটা হবে ফলস। আর ট্রান্সপ্লান্টেশন ইজ পসিবল, কারণ হ্যাঁ এটা ট্রু, ইজ নট পসিবল এটা ফলস, কারণ সোমাটিক ডেথের ক্ষেত্রেই ট্রান্সপ্লান্টেশনটা পসিবল, মলিকুলার ডেথ হয়ে গেলে পসিবল না, সেজন্য এটা হবে ফলস। জি আপু, ধন্যবাদ আপু। আপু এখন হচ্ছে এই যে ডেথের ক্ষেত্রে আরো কিছু আমাদের প্রশ্ন আসে যে সোমাটিক ডেথের ইম্পর্টেন্স কি। তো ইম্পর্টেন্স এর মধ্যে আপু মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে ইস্যুইং ডেথ সার্টিফিকেট। তো এই ডেথ সার্টিফিকেট আপু ইস্যু কিভাবে করা হয় এটা নিয়ে হচ্ছে রিটেন প্লাস ভাইভাতেও হচ্ছে অনেক কোশ্চেন আসে, যে রিটেনেও যেমন প্রশ্ন এসেছে যে হোয়াট আর দ্য কন্ডিশনস ফুলফিলড টু ইস্যু আ ডেথ সার্টিফিকেট। তারপরে ভাইভাতেও ধরে যে ডক্টর মানে তুমি কাকে দিয়ে ডেথ সার্টিফিকেট ইস্যু করা বা সেটার আগে কি কন্ডিশনস দেখতে হয়, অনেক ঘুরিয়ে পেঁচায় প্রশ্নটা করা হয়। এটা যদি আপনি ক্লিয়ার করে দেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে একজন ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হলে তাকে অবশ্যই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হতে হবে। তারপরে বলতে হবে যে মানে অন্তত 14 দিন, লাস্ট 14 দিন যে মারা গেছে তার লাস্ট 14 দিনের মধ্যে তাকে পেশেন্টটাকে অ্যাটেন্ড করতে হবে। এবং ডেথ ডিক্লেয়ার করার সময় আমাদের কি রিপিটেড মানে ইয়ে করতে হবে, ভাইটাল ফাংশন গুলো রিপিটেডলি চেক করতে হবে অন্তত 3 বার 5 মিনিট ধরে এবং 30 মিনিটস ইন্টারভ্যালে। ঠিক আছে, 30 মিনিট পর পর আমরা অন্তত 5 মিনিট ধরে তার ভাইটাল ফাংশন গুলো চেক করব। এরকম 3 বার করার পরে যখন আমরা শিওর হব যে সে মারা গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ডেথ সার্টিফিকেটটা ইস্যু করতে হবে, তার আগে করা যাবে না। ইসিজি তো অবশ্যই যদি অ্যাভেলেবেল থাকে, ইসিজি হচ্ছে মানে একদম সবচেয়ে ভালো হয় কনফার্মেটরি। তো ইসিজি অ্যাভেলেবেল না থাকলে অন্তত ভাইটাল ফাংশন গুলো যে ডেথ ডায়াগনোসিস, আমি তো পরে বলছি ডেথ ডায়াগনোসিসের যে এগুলো সেগুলো মেনে আমাদেরকে ডেথ ডায়াগনোসিস করতে হবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই 3 বার করতে হবে এবং 30 মিনিটে ইন্টারভেলে। জি আপু, ধন্যবাদ আপু। এখন এখানে আপু আরেকটা হচ্ছে আমাদের একটা কার্ডের একটা কোশ্চেন ছিল যে হোয়াট ইজ বিটিং হার্ট ডোনার। তারপর এটা যদি একটু বলেন।
আচ্ছা, এটার ক্ষেত্রে তার আগে আমাদেরকে যেতে হবে ব্রেন ডেথের। ঠিক আছে, ব্রেন ডেথ বলে আমাদের একটা টার্ম আছে। ব্রেন ডেথটা আমাদের এত ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে ব্রেনটাই হলো আমাদের মেইন। অন্যান্য ফাংশন গুলো দেখা যাচ্ছে ব্রেনের কারণে অন্যান্য ফাংশন গুলো অনেক সময় বেশি হয়ে যাচ্ছে, ব্রেনটা বেশি ইম্পর্টেন্ট। ব্রেন ডেথ সেক্ষেত্রে আমরা ক্লাসিফাই করতে পারি তিন ভাবে। একটা হচ্ছে সেরেব্রাল ডেথ, যে ক্ষেত্রে আমাদের কি সেরেব্রামটা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বা আঘাতপ্রাপ্ত হতে পারে। যখন সেরেব্রামের সাথে আমাদের ব্রেন স্টেমটার ফাংশন মানে কানেকশনটা নষ্ট হয়ে যাচ্ছে বা সেরেব্রামটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে সেরেব্রাল ডেথ। এরপর আসছে হচ্ছে ব্রেন স্টেম ডেথ। ব্রেন স্টেম ডেথটা হচ্ছে আমাদের ব্রেন স্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে বা ওখানে আমাদের ব্রেন স্টেমের সেলগুলো ডেথ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ব্রেন স্টেম ডেথ। আর আরেকটা হচ্ছে হোল ব্রেন ডেথ, যখন আমাদের সেরেব্রাম, তারপরে সেরেবেলাম, আমাদের ব্রেন স্টেম তিনটাই মারা যখন ইয়ে হয়ে যাচ্ছে, সমস্যাগ্রস্ত হচ্ছে, তখন হচ্ছে হোল ব্রেন ডেথ বলা হয়। আচ্ছা, এখন তুমি বলতেছো যে বিটিং হার্ট ডোনার। আচ্ছা, এটা হলো যখন আমাদের ব্রেন স্টেম ডেথ হয়ে যাচ্ছে, তখন মানে তার তো ব্রেন স্টেম ডেথ মানে হচ্ছে সে মানে ব্রেন স্টেমে আমাদের জানি যে ভাইটাল সেন্টার গুলো আমাদের ব্রেন স্টেমেই থাকে। তো ব্রেন স্টেম ডেথটাকে আমরা ডেথ ধরে নিতে পারি। এখন আমাদের যে ট্রান্সপ্লান্ট পারপোজের ক্ষেত্রে আমাদের ব্রেন স্টেম ডেড হয়ে গিয়েছে, কিন্তু আমরা তার থেকে আমাদের বিভিন্ন অর্গান আমরা অন্য বডিতে ট্রান্সপ্লান্ট করব। সেক্ষেত্রে আমরা ওই আর্টিফিশিয়াল সাসটেনেন্সের মাধ্যমে তার রেসপিরেশন আর সার্কুলেশনটা চালু রেখে, যাতে তার যেই অর্গানটা আমরা মানে ট্রান্সপ্লান্ট করার জন্য রিমুভ করব সেটা যাতে মারা না যায়, সেটা অ্যালাইভ রাখার জন্য আমরা সে সময় আর্টিফিশিয়াল সাসটেনেন্স দিয়ে রাখি। তো এটাই বলা হচ্ছে যে বিটিং হার্ট ডোনার, মানে সে আসলে মারা গেছে, তার ব্রেন ডেথটা হয়ে গেছে, কিন্তু তার আমরা যে ট্রান্সপ্লান্ট পারপাজে অর্গানগুলোকে অ্যালাইভ রাখার জন্য আমরা আর্টিফিশিয়াল সাসটেনেন্সের মাধ্যমে তার হার্টবিটটা চালু রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের বিটিং হার্ট ডোনার বলা হয় তাকে, কারণ সে মারা গেছে অলরেডি, জাস্ট আর্টিফিশিয়াল সাসটেন্সের মাধ্যমে তার এটা চালু রাখা হয়েছে। জি আপু, ধন্যবাদ আপু। আপু এখানে আরেকটা কথা বললেন যে অর্গান ট্রান্সপ্লান্ট করা হয় বিভিন্ন অর্গান, তো কোন অর্গান আপু কখন হচ্ছে ট্রান্সপ্লান্টেশনের জন্য আমরা রিমুভ করি, যে এটার সময়গুলো যদি আপু একটু ভালো মতো যদি ক্লিয়ার আচ্ছা, করে আমাদের। প্রথমেই হচ্ছে আমাদের যে মেইন অর্গান গুলো, যেমন হচ্ছে হার্ট, কিডনি, তারপরে লিভার, এগুলো আমাদেরকে ইমিডিয়েটলি ট্রান্সফার করতে হবে, কারণ এগুলো অনেক দ্রুত হচ্ছে ডিটোরিয়েট করে। এটা ইমিডিয়েটলি ট্রান্সফার করতে হবে। এরপর যদি আমরা কর্নিয়াল ট্রান্সপ্লান্ট, এটা অনেক মানে কমন, কর্নিয়ালটা তোমার 6 ঘন্টার মধ্যে কর্নিয়াল ট্রান্সপ্লান্ট করতে হবে। স্কিন গ্রাফটিং এর জন্য যদি আমরা ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে 24 আওয়ার্স এর মধ্যে স্কিনটা ট্রান্সপ্লান্ট করার জন্য রিমুভ করতে হবে। বোনস এর ক্ষেত্রে 48 আওয়ার্স এবং ব্লাড ভেসেলস এর ক্ষেত্রে 72 আওয়ার্স। জি আপু, ধন্যবাদ আপু। আপু এখানে তারপরে আরো হচ্ছে কি আমাদের যে যে ব্রেন ডেথ আর ব্রেন স্টিম ডেথের কথা যে বলছেন, তো এই দুটোর মধ্যে আপু পার্থক্য বা হচ্ছে কি দেখে আমরা হচ্ছে ডায়াগনোসিস করতে পারবো যে সে ব্রেন ডেথ নাকি ব্রেন স্টিম ডেথ, এটা যদি। আচ্ছা, ব্রেন স্টিম ডেথ তো বললাম। ব্রেন স্টিম ডেথ হচ্ছে তোমার যে ব্রেন স্টিম যেটা সেটা ইয়ে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা তার সেরেব্রামটা ইনট্যাক্ট আছে, কিন্তু তার ব্রেন স্টেমটা ইয়ে হয়ে যাচ্ছে। যখন ব্রেন স্টেমটা যখন মারা যাচ্ছে, তখনই সেটাকে আমরা ডেথ বলতে পারি। আচ্ছা, আর ব্রেন স্টিম ডেথটা আমরা ডায়াগনোসিস কিভাবে করবো? ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথমেই দেখবো যে ডিপ আনকনসিয়াসনেস থাকবে পেশেন্টের। ঠিক আছে, যখন আমরা ইলেকট্রিক্যাল এক্সটার্নাল স্টিমুলাই দিব বা ইন্টারনাল নিডের কারণেও সে কোনো রেসপন্স করবে না। এরপরে তার কোনো স্পন্টেনিয়াস ব্রিদিং দেখতে পাওয়া যাবে না, হয়তো বা ভেন্টিলেশনের মাধ্যমে দিচ্ছে, কিন্তু স্পন্টেনিয়াস তার কোনো ব্রিদিং থাকবে না। তারপরে কোনো তার স্পন্টেনিয়াস সার্কুলেশন বা স্পন্টেনিয়াস যে কার্ডিয়াক রিদম, এটাও পাওয়া যাবে না। আর্টিফিশিয়ালি মেনটেন করা হতে পারে, কিন্তু যখনই এটা সরায় নেওয়া হবে, তখনই দেখা যাবে যে তার কোনো স্পন্টেনিয়াস সার্কুলেশনটা নাই। আচ্ছা, এরপর হচ্ছে বিভিন্ন রিফ্লেক্স যদি আমরা দেখতে চাই, দেখবো যে মানে কর্নিয়াল রিফ্লেক্স বা পিউপিলারি রিফ্লেক্স বা মোটর ফাংশন, এগুলো সবই অ্যাবসেন্ট থাকবে। আর ফাইনালি যদি অ্যাভেলেবল হয়, সেক্ষেত্রে ইইজি এর ক্ষেত্রে আমরা আইসোইলেকট্রিক লাইন পাবো, তখনই হচ্ছে আমরা ব্রেন স্টেম ডেথটা কনফার্ম করতে পারবো। জি আপু, তাহলে আপু পরীক্ষা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ভেজিটেটিভ স্টেট। সেটা হচ্ছে সেরেব্রামের যদি ডেথের ক্ষেত্রে আমরা বলি, ভেজিটেটিভ স্টেট বলে একটা ইয়ে আছে, সেটা হলো যে যখন ব্রেন স্টেমটা ইনট্যাক্ট আছে কিন্তু সেরেব্রামটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অ্যানাটমিতে পড়ে আসছি সেরেব্রামটা কি আমাদের পারসেপশনে সাহায্য করে। তো যখন সেরেব্রামটা ডেথ হয়ে যাচ্ছে কিন্তু ব্রেন স্টেমটা ঠিক আছে, তো ভাইটাল ফাংশন গুলো হয়তো রেসপিরেশন সার্কুলেশন গুলো চালু আছে, কিন্তু ব্রেন সেরেব্রাম যেহেতু আমাদের নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে বা সেরিব্রামের সাথে ব্রেন স্টেমের কানেকশনটা লস হয়ে গেছে, তখন দ্য সেন্স অফ পারসেপশনটা পুরো হচ্ছে তোমার মানে অ্যাবসেন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে খুবই পারপোজলেস কিছু মুভমেন্ট করতেছে পেশেন্ট, বা মানে অনেক মানে খুবই সামান্য কিছু ডিগ্রি অফ অ্যারাউজাল আছে, কিন্তু সে কোনো রেসপন্স করতেছে না, খুবই পারপোজলেস ছোট ছোট মুভমেন্ট করতেছে। এই এই কন্ডিশনটাকে আমরা ভেজিটেটিভ স্টেট বলবো।
জি আপু, ভেজিটেটিভ স্টেটের সাথে আপু আরেকটা জিনিস চলে আসে যে কোমা। তো কোমা আর ভেজিটেটিভ স্টেটের মধ্যে পার্থক্য, এটা নিয়ে মানে আমরা খুবই সবসময় কনফিউজ থাকি, তো এটা যদি একটু হ্যাঁ, ক্লিয়ার করেন। আচ্ছা, কোমা হচ্ছে ব্রেন স্টেম ডেথের যে মানে ব্রেন নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে ব্রেন স্টেম যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে হচ্ছে কোমার মধ্যে চলে যায়। কোমা বিভিন্ন কারণে হতে পারে, যেমন হচ্ছে সেরিব্রাম যদি কোনো কারণে ইনজুরি হয় বা ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার যদি ইনক্রিজ হয়ে যায় বা বিভিন্ন কারণে কোমার কন্ডিশনটা তৈরি হতে পারে। আর মানে এই দুইটার ক্ষেত্রে মানে খুবই আসলে কনফিউজিং। সেরিব্রামের যেটা ভেজিটেটিভ স্টেট, সেক্ষেত্রে হচ্ছে তার লাইফ সাপোর্টের দরকার নাই, কারণ তার ব্রেন স্টেমটা অ্যালাইভ আছে। তো তার লাইফ সাপোর্ট, সার্কুলেশন, রেসপিরেশনটা মানে কন্টিনিউয়াসলি হচ্ছে। এক্ষেত্রে তার হয়তো হাইড্রেশন বা নিউট্রিশনটা সাপ্লাই দিতে হবে বাইরে থেকে। কিন্তু কোমার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার মানে হচ্ছে ভাইটাল ফাংশন গুলো করছে না, সেক্ষেত্রে আমাদের আর্টিফিশিয়াল সাস্টেনেন্স, ভেন্টিলেটর, হার্ট লাং মেশিনের প্রয়োজন হতে পারে। এটা হচ্ছে ডিফারেন্স। জি আপু, আপু ব্রেন স্টিম ডেথ থেকে কি আমাদের রিটেনের জন্য আর কোনো কিছু মানে ইম্পর্টেন্ট, যেমন আসে অনেক সময় মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ ব্রেন স্টিম ডেথ, হ্যাঁ, তারপর হ্যাঁ, এটা এইগুলো হচ্ছে আপু কিভাবে লিখবো আপু? আচ্ছা, মেডিকেল লিগাল ইম্পর্টেন্সটা কেন? কারণ ব্রেন ডেথের ক্ষেত্রে আমাদের ব্রেন ডেথ ধর হয়ে গিয়েছে, কিন্তু তার আমরা আর্টিফিশিয়াল মেইনটেনেন্স দিয়ে তার হার্ট লাংটাকে চালু রাখা হয়েছে। কিন্তু ব্রেন ডেথ হলে আমাদের ইন্টারন্যাশনালি ডিসিশন নেওয়া হয়েছে যে ব্রেন ডেথ হয়ে গেলে তাকে ডেথ ঘোষণা করা যাবে। ঠিক আছে? এই কারণে ব্রেন ডেথটা এত ইম্পর্টেন্ট টু মানে ডায়াগনোসিস অফ ডেথ বা যে ডেথ ডিক্লারেশনের জন্য ব্রেন ডেথটা অনেক ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই যে ট্রান্সপ্লান্টেশন পারপোজের জন্য যে ব্রেন ডেথ হয়ে গিয়েছে সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করা যাবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্রেন ডেথটা আসলে ইম্পর্টেন্ট। জি আপু, আপু আরেকটা টার্ম আছে লিভিং ক্যাডাভার, তো হুম, এইটা আপু হচ্ছে গিয়ে কি বলা হয়, এটা আচ্ছা, এটা যদি ওই যে একটু আগে বিটিং হার্ট ডোনার যেটা বলছিলে, ওইটাই লিভিং ক্যাডাভার বলতে যে ব্রেন স্টেম ডেথ হয়ে গিয়েছে, সে আসলে আর জীবিত নাই, কিন্তু আমরা ওই যে হার্ট লাং মেশিনের সাহায্যে বা আর্টিফিশিয়াল মেইনটেনেন্সের সাহায্যে তার রেসপিরেশন এবং সার্কুলেশনটা চালু রাখছি। এটাকে হচ্ছে লিভিং ক্যাডাভার সিচুয়েশন বলা হয়। জি আপু মানে ধন্যবাদ মানুষটা আপু। আসলে নাই, কিন্তু মানে তার ভাইটাল ফাংশন গুলো আমরা চালু রাখার চেষ্টা করছি, এটাই। জি আপু ধন্যবাদ আপু। আপু হচ্ছে কি মোডের কথা বলছিলেন, মোড অফ ডেথের মধ্যে যে তিনটা আছে, সিনকোপি, কোমা আর হচ্ছে অ্যাসফিক্সিয়া, তো আপু এগুলোর হচ্ছে কি কজ গুলো কি, এগুলা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, কোমার ক্ষেত্রে তো বললাম যে মানে যদি ব্রেন ইনজুরি হয় কোনো কারণে বা ডিপ্রেস ফ্র্যাকচার যদি হয়, মাথার মধ্যে হাড় ভেঙে বসে গিয়েছে, বা ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার যদি কোনো কারণে ইনক্রিজ হয়, বা ব্রেন টিউমার যদি হয় সেক্ষেত্রে হতে পারে। বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে, যেমন মেনিনজাইটিস বা এনকেফালাইটিস, এই টাইপের বিভিন্ন ইনফেকশনের কারণে কোমা কন্ডিশন তৈরি হতে পারে। তারপরে যদি আমরা ইসের ক্ষেত্রে যাই, সিনকোপের ক্ষেত্রে যাই, তো প্রথমেই হচ্ছে যেটা বিভিন্ন মানে আমাদের সার্কুলেশনের সমস্যা, যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আমাদের ইন্ডিভিজুয়াল সেলগুলো হচ্ছে পাচ্ছে না, হার্টের সেলগুলো ব্লাড সাপ্লাই পাচ্ছে না, এরকম হার্ট মায়োকার্ডিয়াল ইনফেকশনের জন্য হতে পারে। বা যদি আমরা হার্টের ক্ষেত্রে বলি, পেরিকার্ডাইটিসের জন্য হতে পারে, বা মায়োকার্ডিয়ামে কার্ডিওমায়োপ্যাথির জন্য হতে পারে, এন্ডোকার্ডাইটিসের জন্য হতে পারে, হার্ট ব্লক যেটা হার্ট কন্ডাক্টিভ সিস্টেম ডিফেক্টের জন্য হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসফিক্সিয়া। অ্যাসফিক্সিয়া বিভিন্ন কারণে হতে পারে। প্রথমে যদি আমরা মেকানিক্যালি চিন্তা করি, যদি আমরা যে এক্সটার্নাল এয়ার যে অরিফিস গুলা, মুখ বা নাক চেপে ধরে মানে বন্ধ হয়ে যাওয়ার কারণে যদি এয়ারের হাঙ্গার তৈরি হয়, সেক্ষেত্রে অ্যাসফিক্সিয়া হতে পারে। বা মেকানিক্যালি কম্প্রেস করা হয় এয়ারওয়েটাকে, বা যদি ভারী কোনো জিনিস আমাদের রেসপিরেটরি সিস্টেম বা চেস্টের উপরে পড়ে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাসফিক্সিয়া হতে পারে। তাছাড়া প্যাথোলজিক্যাল কন্ডিশনের কারণে হতে পারে, যেমন লাংয়ের কোনো ডিজিজ যদি থাকে, বা আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো ডিজিজ যদি থাকে, বা রেসপিরেটরি মাসেল যদি প্যারালাইজড হয়ে যায়, সেক্ষেত্রে হতে পারে। তারপরে বিভিন্ন টক্সিক কারণে হতে পারে, বিভিন্ন টক্সিক যেমন টক্সিন, যেমন হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড বা অপিয়াম, এগুলোর ক্ষেত্রেও মানে আমাদের রেসপিরেটরি সেন্টারটা ডিপ্রেস যদি করে দেয়, সেক্ষেত্রে আমাদের অ্যাসফিক্সিয়া হতে পারে। এছাড়াও বিভিন্ন কারণে, যেমন হচ্ছে আমাদের শকের কারণেও হতে পারে অনেক সময়। জি আপু ধন্যবাদ আপু। আপু এখন হচ্ছে মানে যখন আমাদের পরীক্ষা ভাবে আসবে যে রাইট ডাউন দ্য কজ অফ ডেথ, তারপর ডেথের কজ গুলো যখন আসবে তখন হচ্ছে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, মানে ন্যাচারাল আনন্যাচারাল ভাবে পার্থক্য হ্যাঁ, করে কিনা? ন্যাচারাল যে ম্যানার অফ ডেথ তো দুইটা, একটা হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল তো বিভিন্ন কারণে হতে পারে, যে আমরা যে এই তিনটা পড়লাম, যে কোমা, সিনকোপ, অ্যাসফিক্সিয়া, এই কজগুলো আমরা লিখে দিতে পারি। আর আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে একটা হচ্ছে সাডেন ডেথ বলে একটা কথা আছে। তুমি সাডেন ডেথের যে বিভিন্ন কজ আছে, যেমন মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে, ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন হার্টের বিভিন্ন প্যাথোলজির জন্য হতে পারে। তারপরে যদি আমরা সিস্টেম ওয়াইজ আলাদা আলাদা ভাবে লিখি, সেক্ষেত্রে এরকম অনেকগুলো কজ পাওয়া যায়। ওই কজগুলো যদি আমরা লিখি, সেটা হচ্ছে আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে, এভাবে আমরা লিখতে পারি।
আচ্ছা আপু, আপু এই যে সাডেন ডেথের কথাতে চলে আসলো, আপু সাডেন ডেথটা সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলেন। সাডেন ডেথটা কখন বলবো? সাডেন ডেথটা হচ্ছে যখন কোনো পেশেন্ট মানে হঠাৎ করেই মারা যাচ্ছে, বা 24 আওয়ার্স উইদিন 24 আওয়ার্স অফ দ্য অনসেট অফ সিমটম, মানে তার কোনো সিমটম শুরু 24 আওয়ার্স এর মধ্যে যদি সে মারা যায়, সেক্ষেত্রে আমরা তাকে সাডেন ডেথ বলবো। ঠিক আছে, ন্যাচারাল ডেথের ক্ষেত্রে ধরো অনেকদিন ধরে কেউ অসুস্থ আছে, সেটা হচ্ছে ন্যাচারাল ডেথ বলা যায়। কিন্তু যদি কেউ মারা মানে সিমটম শুরু হওয়ার মানে সে 24 ঘন্টার মধ্যে মারা যায়, এর আগে কোনো প্রিভিয়াস কজ আননোন বা কোনো ট্রমা, ইনজুরি, শক এগুলো ছাড়াই সে মারা গেছে, সেক্ষেত্রে আমরা তাকে সাডেন ডেথ বলবো। তো সাডেন ডেথের যে তুমি বলছি যে কজ, যেগুলো মানে অনেক কজ আসলে বলা যায়, কিন্তু এতটা আসলে মনে রাখাটাও কষ্ট আমাদের জন্য, বা ভাইভাতে স্যাররা এতগুলো শুনতেও আসলে বিরক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সিস্টেম ওয়াইজ, যেমন সার্কুলেটরি সিস্টেম, তারপরে জেনিটোরিয়ারি সিস্টেম, গ্যাস্ট্রিক সিস্টেম, এভাবে সিস্টেম ওয়াইজ আমরা অল্প 2-3টা করে কিছু ইম্পর্টেন্ট কজের নাম বলতে পারি। যেমন হচ্ছে করোনারি থ্রম্বোসিস বা কনজেনিটাল হার্ট ডিজিজ, যদি আমরা সার্কুলেটরি সিস্টেমের কথা বলি। আমরা যদি রেসপিরেটরি সিস্টেমের কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে আমরা প্লুরাল ইফিউশন, পালমোনারি ইডিমা বা এয়ার এম্বোলিজম, এগুলো 2-3টা ইম্পর্টেন্ট কজ। ঠিক আছে, তারপরে যদি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেমের কথা বলি, সেক্ষেত্রে আমরা বলতে চাই ইন্টারনাল হেমোরেজের কারণে হতে পারে, বা এপিলেপসি, ব্রেন টিউমারের কারণে সাডেন ডেথ হতে পারে কারোর। জিআইটি কজের মধ্যে যদি আমরা বলি, সেক্ষেট্রে হেমোরেজ, এটা অনেক ইম্পর্টেন্ট কজ। তারপরে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, স্ট্র্যাঙ্গুলেশন, হার্নিয়া, এগুলোর কারণে সাডেন ডেথ হতে পারে কারোর। তারপরে যে ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে আরেকটা যেটা, সেটা হচ্ছে রাপ্চার একটোপিক প্রেগন্যান্সি। এটা অনেক কমন একটা কজ সাডেন ডেথের, যে কেউ একজন প্রেগনেন্ট হচ্ছে সে জানেও না, তার একটোপিক প্রেগন্যান্সির কারণে, সাডেন রাপচারের কারণে সে মারা যেতে পারে। তারপরে টক্সিমিয়া অফ দ্য প্রেগন্যান্সি। এরকম প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ 3টা বা 4টার বেশি কজ আসলে বলার দরকার নেই, কারণ বেশি বলতে গেলে স্যাররাও শুনতে শুনতে বিরক্ত হয়ে যান, আর রিটেনেও আসলে টাইম পাওয়া যায় না এত লেখার। জি আপু, ধন্যবাদ। এই প্রশ্নটা নিয়ে আসলে সবসময় আমার প্যাচ লাগে যে এত এত কজ আছে, কোনটা আগে বলবো, কোনটা পরে বলবো, কোনটা ইম্পর্টেন্ট, এতগুলো মনেও রাখা টাফ হয়ে যায়। জি আপু, ধন্যবাদ আপু। আপু তারপরে আরেকটা ব্যাপার আছে যে ডায়াগনোসিস করা হয় কিভাবে ডেথের, তো তার মধ্যে হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন টেস্টের নাম আছে, যেমন হচ্ছে ট্রান্স ইলুমিনেশন টেস্ট, ম্যাগনাস টেস্ট, আইকার টেস্ট, এরকম অনেক আর সব কিছু টেস্টের নাম আছে। তো তার মধ্যে আপু এই যে ট্রান্স ইলুমিনেশন টেস্ট মানে ইম্পর্টেন্ট যেগুলো আছে, এগুলো যদি একটু আপু বুঝিয়ে বলেন। ইম্পর্টেন্ট গুলো বলছি। প্রথমে আছে ডেথ ডায়াগনোসিসটা একটু বলি। ডেথ ডায়াগনোসিসটা অনেক ইম্পর্টেন্ট, যে কিভাবে ডেথ ডায়াগনোসিস করবা। তো প্রথমে হচ্ছে যেভাবে বলবো, যে আমরা যদি প্রথমে একটা পেশেন্টকে দেখি, প্রথমে আমরা ইন্সপেকশনে দেখবো যে তার কোনো মুভমেন্ট নাই, নো মুভমেন্ট, নো স্পন্টেনিয়াস ব্রিদিং, বা নো রেসপন্স টু ভোকাল কমান্ড। ঠিক আছে, এটা যদি আমরা ইন্সপেকশনে দেখি, এরপরে আমরা সিস্টেম ওয়াইজ এক্সামিনেশনে চলে যাব। প্রথমে সার্কুলেটরি সিস্টেম আমরা চেক করতে যদি যাই, প্রথমে দেখবো যে পালস, অ্যাবসেন্স অফ পালস। হচ্ছে আমরা ব্লাড প্রেশারটা রেকর্ড করা যাবে না। ইসিজি যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা ফ্ল্যাট লাইন পাবো। আর তুমি যে টেস্টগুলোর কথা বলতেছো, এগুলো আসলে অনেক পুরাতন টেস্ট, এগুলো এখন করা হয় না। তারপরেও স্যারা জিজ্ঞেস করতে পারেন, যেমন সার্কুলেটরি সেক্ষেত্রে বলা যায় যে কাট টেস্ট আছে, তারপর হিট টেস্ট আছে। যেমন কাট হচ্ছে সুপারফিশিয়ালি একটা কাট দিয়ে দেখবো যে ব্লিডিং হয় কিনা। হিট টেস্ট হচ্ছে একটা গরম জিনিস 100°C উপরে স্কিনের কন্টাক্ট এনে দেখবো যে ব্লিস্টার ফর্মেশন হয় কিনা। আর ট্রান্সলেমিনেশন টেস্ট হচ্ছে মানে অন্ধকার ঘরে যদি আমরা ধরো আমাদের আঙুলের এখানে যদি একটা লাইট ধরি, তো ওই পাশ দিয়ে আমরা কিন্তু লাল আর একটা মানে ট্রান্সলুসেন্ট একটা এরিয়া দেখি, কিন্তু যদি ডেড বডি হয়, সেক্ষেত্রে আমরা ওখানে একটা ইয়েলোইশ অপাক মানে একটু ঘোলা দেখতে পাই। এটা হচ্ছে ট্রান্সলিমিনেশন টেস্ট, কিন্তু এগুলো আসলে খুব একটা রিলায়েবল টেস্ট না, যে কারণে হচ্ছে এগুলো এখন আর করা হয় না। এরপর যদি আমরা সার্কুলেটরি গেলে, রেসপিরেটরি সিস্টেম যদি আমরা চেক করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে কোনো আমাদের ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট থাকবে অস্কালটেট করে। এমনিতে তো আমরা ইন্সপেকশনে দেখছি যে কোনো রেসপিরেটরি মুভমেন্ট দেখবো না, অস্কালটেট করেও আমরা ব্রেথ সাউন্ডটা পাবো না। আরো এখানে এক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু টেস্ট আছে, যেমন যে একদম মৃত ব্যক্তির বুকের উপরে একটা মানে বাটির মধ্যে পানি রেখে দেখা হয় যে হচ্ছে মানে ওটা নড়াচড়া করতেছে কিনা, বা নাকের সামনে ফিদার রেখে দেখা হয় যে মানে এটা নড়তেছে কিনা, এটা ফিদার টেস্ট বলে। তো এগুলো আসলে আগেকার দিনে তো এত মানে উন্নত ছিল না, সে কারণে এগুলো আগে করা হতো, কিন্তু এখন হচ্ছে এগুলো করা হয় না। তো স্যারা জিজ্ঞেস করে যে মানে যে ফিদার টেস্ট যেটা বললাম, বা বাটি রেখে, ওটা হচ্ছে উইনস্লো টেস্ট। এগুলো মানে স্যারা যদি জিজ্ঞেস করেন বলতে পারো, কিন্তু এগুলো আসলে ডেট এখন ডায়াগনোসিসের ক্ষেত্রে ইউজ করা হয় না। এটা হচ্ছে গেল আমাদের রেসপিরেটরি সিস্টেমের স্টপেজ হচ্ছে কিনা দেখার জন্য। এরপরে আমরা দেখবো নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম দেখার জন্য ওই যে আমরা ব্রেন স্টেম ক্ষেত্রে যেগুলো পড়ে আসছিলাম, ওইগুলোই এখানে আবার আসবে দেখার জন্য, যে আমরা দেখবো ডিপ আনকনসিয়াসনেসে চলে গিয়েছে পেশেন্ট,
তারপরে হচ্ছে দেখবো যে আমাদের পেশেন্টের কোনো রিফ্লেক্স নাই বা সেন্সরি স্টিমুলাস, সেন্সরি কোনো রেসপন্স নাই। এগুলোর মাধ্যমে হচ্ছে নার্ভাস। আরেকটা যেটা হচ্ছে মানে ইন্সপেকশনের সময় যদি আমরা চোখে লাইট দেখি না, ডায়ালেটেড ফিক্সড ডায়ালেটেড বাইলেটারালি ফিক্সড ডায়ালেটেড পিউপিল পাবো যদি কেউ ডেথ হয়ে যায়। এটা হচ্ছে। আর ডেথ ডিক্লারেশনের ক্ষেত্রে ইসিজিটা মানে চেষ্টা করতে হবে সবসময় দেখা, যদি কোথাও ইসিজি না থাকে সেক্ষেত্রে এগুলো যদি ইসিজি মেশিন অ্যাভেলেবল থাকে অবশ্যই ইসিজি করে তারপর হচ্ছে করতে হবে। না হলে কি আমাদের ডেথ ট্রেন্স নামে বা সাসপেন্ডেড অ্যানিমেশন নামে একটা কন্ডিশন আছে, তো সেক্ষেত্রে আমাদের ভুল হয়ে যেতে পারে। এজন্য ডেথ ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করছি ইসিজি যাতে থাকে, অবশ্যই সেটা আমরা দেখার চেষ্টা করবো। জি আপু, এই যে ডেথ ট্রান্স বা হচ্ছে সাসপেন্ডেড অ্যানিমেশনের কথা বললেন আপু, এটা সম্পর্কে যদি একটু ডিটেইলস আচ্ছা, বলেন যে আসলে এটা কি বোঝার উপায় আছে কি, যে হচ্ছে এটা কি হ্যাঁ, ডেথ ট্রান্স নাকি অ্যাকচুয়াল বোঝার ডেথ, মানে জন্য কিভাবে হচ্ছে পার্থক্য করি বা আচ্ছা, এই ডেথ জিনিসগুলোতে ট্রান্স ইম্পর্টেন্ট কি কি জিনিসটা কি? টপিক আসতে পারে পরীক্ষায়? হ্যাঁ, জিনিসটা কি সেটা হচ্ছে মানে এমন একটা কন্ডিশন দেখে মনে হবে যে আমাদের চর্মচক্ষুতে দেখে মনে হবে যে মানে তার হলো মানে ভাইটাল ফাংশন গুলো নাই, স্টপ হয়ে গেছে, কিন্তু আসলে সে জীবিত। ঠিক আছে, এটা এমন একটা কন্ডিশন মানে মনে হবে যে তার মানে ইয়ে নাই, যে সে মারা গেছে, তার কোনো ভাইটাল ফাংশন গুলো কাজ করতেছে না, কিন্তু সে আসলে জীবিত। এরকম একটা কন্ডিশন হচ্ছে আমাদের ডেথ টেন্স। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কিভাবে ডেথ টেন্সটা ডায়াগনোসিস করবো, ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে ডেথ টেন্স কোন কোন ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, আমরা যদি ডিটেইলড এন্ড কেয়ারফুল হিস্ট্রি নিই সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু এটা ডিটেক্ট করতে পারবো। আচ্ছা, ডেথের প্রথমে আমরা কজ গুলো যদি করি, চিন্তা করি, প্রথমে যে বলতে যে যেটা ইয়োগা প্র্যাকটিশনার যারা, তারা কিন্তু এটা মানে নিজেরাই এমন একটা কন্ডিশন তৈরি করতে পারেন। হ্যাঁ, আর আরো বিভিন্ন কজে হয়, যেমন যদি কারোর ভ্যাগাল ইনহিবিশনের কারণে, বা যদি কারোর ইলেকট্রোকিউশন হয়, বা যদি কেউ হচ্ছে মানে যে ড্রনিং এর ক্ষেত্রে, কলেরা, এরকম বিভিন্ন কারণে, বা সিনকোপাল অ্যাটাক যদি হয়, ডেথ টেন্স কন্ডিশনটা ক্রিয়েট হতে পারে। তো এই জন্য আমাদের জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে ডেথ টেন্সটা হচ্ছে। কজগুলো যদি আমরা জানি, এখন কোনো পেশেন্ট তখন ডেথ ডায়াগনোসিসের ক্ষেত্রে যদি আমরা প্রথমেই একটা ডিটেল হিস্ট্রি নিয়ে নিই, সেক্ষেত্রে আমরা জানি যদি তখন আমরা বুঝে দেবো যে এই কন্ডিশনে কিন্তু ডেথ টেন্সটা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই ডেথ টেন্সিসের ক্ষেত্রে ডিটেইলড এন্ড কেয়ারফুল হিস্ট্রি নিতে হবে। তারপরে হচ্ছে মানে কেয়ারফুল এক্সামিনেশন করতে হবে, যে ওই যে এক্সামিনেশন গুলো বলছিলাম, কমপক্ষে 3 বার আমরা এক্সামিনেশন করব, 30 মিনিটস ইন্টারভেলে ফলো আপে রাখতে হবে এবং 5 মিনিট ধরে ভাইটাল ফাংশন গুলো চেক করতে হবে। আর হচ্ছে এক্ষেত্রে ইসিজি এর জন্য মাস্ট। ইসিজি আসলে মানে যদি তার আসলে সে মারা যায় তখন তো ইসিজি তে ফ্ল্যাট লাইন আসবে, কিন্তু ডেড টেন্স ক্রিয়েট হলেও দেখা যাবে যে যদি সে ডেড টেন্স থাকে তাহলে তখন ইসিজি তে কার্ভ আসছে। এজন্য ইসিজি, ইইজি এবং এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের অপথ্যালমোলজি, অপথ্যালমোস্কোপি যে একটা ইয়ে আছে, এগুলোর মাধ্যমে ডেড টেন্সটা ডিটেক্ট করা যায়। জি আপু, ধন্যবাদ আপু। আপু, ডেথ সার্টিফিকেট থেকে হচ্ছে গিয়ে আরেকটু বাকি ছিল একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডেথ সার্টিফিকেট যে WHO এর নিয়ম, এটা পরীক্ষায় আসে যে কিভাবে ডেথ সার্টিফিকেট লিখতে হয়। তো আপু, এটা হচ্ছে কিভাবে লিখবো, এটা যদি আপু একটু বলেন। আচ্ছা, ডেথ সার্টিফিকেট লেখার ক্ষেত্রে তোমার ওই যে বললাম না, প্রথমে তো আমাদের ইয়ে থাকতে হবে যে হচ্ছে আমরা একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যে হবে, সে থাকবে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। সে হচ্ছে মানে ডিটেল হিস্ট্রি নিবে। তারপরে লেখার ক্ষেত্রে হচ্ছে আহ, আমরা লিখবো ডেথ সার্টিফিকেট হচ্ছে লেখার ক্ষেত্রে আমরা যে আচ্ছা আপু, এটা হচ্ছে মানে WHO র যে ফর্মুলাটা যেভাবে আছে যে দুইটা হ্যাঁ, পার্ট করে মানে কজ হচ্ছে গিয়ে অনুযায়ী ভাগ করতে হয়, তারপরে হচ্ছে গা নেম টেম সব লিখতে হয়, তারপর সেই হ্যাঁ, কজের আবার দুইটা পার্ট আছে, এগুলো সব হচ্ছে গিয়ে আমরা এভাবে কমপ্লিট করে ডিটেলস লিখতে হবে। যে ডিটেলসে হচ্ছে গিয়ে সব লিখতে হবে। এটা অনেক সময় আপু অস্পিতেও আমাদের চলে আসে এই প্রশ্নটা যে হুম। ডেথ সার্টিফিকেট কিভাবে লিখতে হয়। জি আপু, ধন্যবাদ আপু। তো আপু হচ্ছে কি মোটামুটি ডেথ থেকে তো মানে মনে হয় যে আমাদের আজকের টপিকের মধ্যে যারা ছিল সবই বলা হয়েছে আপু, তাও যদি কিছু যদি মিস হয়ে যায় আপু, আপনি আমাদেরকে আপু যদি বলে দেন যে আচ্ছা, আরো কিছু যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেগুলো বললাম এগুলো তো অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। তারপরে ওই যে বিভিন্ন পার্থক্যগুলো, ঠিক আছে, আমাদের ফরেনসিক মেডিসিনে প্রায় দেখা যায় যে বিভিন্ন পার্থক্য আসতেছে, যেমন মলিকুলার ডেথ এবং সোমাটিক ডেথ যেটা বললাম। তারপরে হচ্ছে এই যে ব্রেন ডেথ এবং ব্রেন স্টিম ডেথ, এরকম বিভিন্ন পার্থক্যগুলো আমাদেরকে সুন্দর করে পড়তে হবে। তারপরে ডেথ ডায়াগনোসিস যেটা, এটা পড়তে হবে। আর যেগুলো বলছি মেইনলি এগুলোর মধ্যেই তোমরা সবকিছু পেয়ে যাওয়া আশা রাখা যায়। আর কিছু কিছু তো আসে যেগুলো হচ্ছে মানে কিছু মানে কখনো আসেনি প্রিভিয়াসলি, তো এর জন্য আমাদের মেইন বইটা অবশ্যই পড়তে হবে। মেইন বইয়ের সাথে আমরা ইয়ে রেখে কোরিলেট করে পড়ার চেষ্টা করবো, আমরা ইনশাল্লাহ কোশ্চেন সব পেয়ে যাবো কমন।
জি আপু, অনেক ধন্যবাদ আপু। ৪৫ মিনিট আসলে পার করে ফেলেছি। তাও হচ্ছে গিয়ে মানে এত সুন্দর করে আপনি এত সহজ করে সবকিছু বলে দিয়েছেন যে মানে মনে হচ্ছে যে ডেটটা আসলে কত ইজি। অথচ এই জিনিসটাই দেখা গিয়েছে যে মানে ঘন্টার পর ঘন্টা এবং লেকচার এটা করেছি অনেক আমরা। ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই সেজন্য ভাইবার জন্য এবং বোথ রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এর জন্য এই চ্যাপ্টারটা আসলে অনেক ভালো করে তোমাদের পড়া উচিত। জি আপু, আপনি এত সুন্দর করে সব টপিকস গুলো মানে ধরে দিয়েছেন, আমাদের বুঝিয়ে দিয়েছেন যেখানে সমস্যা ছিল। তার জন্য আপু আপনাকে অনেক ধন্যবাদ। এবং হচ্ছে গিয়ে অডিয়েন্স আপনারা যারা দেখছেন না তাদের সবাই হচ্ছে গিয়ে আপুকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছেন, আপুকে ধন্যবাদ জানাচ্ছেন। তাদের সবার হয়ে আপু আপনাকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আপুর অসংখ্য ধন্যবাদ আমাদের হচ্ছে তোমাকেও। গিয়ে জি আপু, আমাদের টোটাল ফরেনসিক মেডিসিনে টোটাল 20টা ক্লাস হবে। তো এই রিভিউ ক্লাসগুলোতে এভাবে হচ্ছে গিয়ে আজকে যেরকম 3টা টপিক ছিল, ফরেনসিক মেডিসিন, ইন্ট্রোডাকশন টু ফরেনসিক মেডিসিন, ফরেনসিক থ্যানাটোলজি এন্ড ডেথ। তো নেক্সট ক্লাসে এরকম হচ্ছে গিয়ে আমাদের আলোচনা টপিক হবে পোস্টমর্টেম চেঞ্জেস আফটার ডেথ। তো এরকম করে ঠিক আছে। আমরা হচ্ছে 20টা ক্লাসের মধ্যে সবগুলো টপিকই মানে কিভাবে অ্যাকচুয়ালি রিটেন এবং ভাইভা প্রফের জন্য শর্ট করে প্রিপারেশন নিয়ে ভালো মার্কস পাওয়া যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। এবং আমাদের সাথে আমাদের আদ্রিতা মরিন আপু থাকবেন। আপু এভাবে সুন্দর করে সহজ করে সব কোয়েশ্চেন গুলো আমাদের বুঝিয়ে দিবেন। তো সবাইকে আমন্ত্রণ রইলো, আমাদের নেক্সট যে সেশন গুলো হবে সবগুলোতে আপনারা পার্টিসিপেট করবেন। এবং আপু যে সময়টা দিচ্ছেন, আপুর কাছে আবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের লাইভ সেশনটি শেষ করছি আপু। আপু শেষে যদি আমাদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে তাহলে আপু আপনি বলতে পারেন। আচ্ছা, আমি আজকে আসলে প্রথমবার লাইভে আসছি, এজন্য আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। তো ভুল না ত্রুটির জন্য আপু, মোটেই না অবশ্যই আপু। মানে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি আসলে কখনো আগে এভাবে আসি নাই। আর হচ্ছে চেষ্টা করবো মানে প্রতিদিন যেগুলো বলতেছি এগুলো মানে প্রতিদিনের সেশনটা যদি একটু দেখে নাও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ইম্পর্টেন্ট এগুলো। আর সবাই পড়াশোনা করো, ইনশাল্লাহ নেক্সট দিন দেখা হবে। দোয়া করো আমার জন্য সবাই। জি আপু, অনেক ধন্যবাদ আপু। আপনাকে দেখে মোটেই নার্ভাস ছিলেন মনে হচ্ছিল না। আপনি এত সুন্দর করে মানে ক্লাসের টিচার যেভাবে পড়া বোঝায় মানে আপনাকে দেখে মনে হচ্ছিল ঠিক ওরকমই আপনি হচ্ছে মানে নার্ভাস ছিলেন, এটা কিন্তু একটু ফুটে ওঠেনি। তো আপু আপনাকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই লাইভ গুলো তো আর শুধুমাত্র যে আমরা এখানে হচ্ছে পরবর্তীতে আমাদের যারা জুনিয়র ব্যাচ আসবে তারা সবাই হচ্ছে পরবর্তীতে লাইভ গুলো দেখবে। তো এটা যে আসলে আপু আপনার কাছ থেকে যে আমরা কত বড় উপকার পাচ্ছি এটা আসলে বলে বোঝাতে পারছি না। এবং হচ্ছে গিয়ে এভাবে দেখা যায় যে যে কোনো লেকচারই আমরা হচ্ছে গিয়ে এখনো ক্লাস আমাদের অনেকের মেডিকেলে চলছে, বা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে অ্যাক্সেস মেডিকেল স্কুলে আমাদের শ্রদ্ধেয় স্যাররা ক্লাস নিয়েছেন ফরেনসিকের উপরে। তো সবগুলো ক্লাসই হচ্ছে গিয়ে খুবই আমাদের হেল্প করেছে। কিন্তু আপু এই রিভিউ ক্লাস গুলো যে এই শর্ট টাইমে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, এই যে আপু ইম্পর্টেন্ট জিনিসগুলো যে ধরিয়ে দিয়েছেন, মানে এটা আসলে আমাদের জন্য একটা অন্যরকম একটা হচ্ছে গা ব্যতিক্রমী এবং হচ্ছে আমাদের জন্য খুব একটা উপকার